হ্যালো ফ্রেন্ডস, একাডেমিক পাঠশালা 360-তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসের বিষয় ভারতীয় সংবিধানের আর্টিকেল বা ধারা। এই টপিক থেকে ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিপি, কলকাতা পুলিশ, রেল, পঞ্চায়েত, আইসিডিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়মিত প্রশ্ন আসে। তাই আজ গুরুত্বপূর্ণ আর্টিকেলস, ব্যাখ্যা সহ শর্ট ট্রিক্স এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন নিয়ে সম্পূর্ণ প্রস্তুতি নেব। চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্র্যাকটিস ক্লাস। দেখো, ভারতীয় সংবিধানের মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেলস বা ধারা। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্নগুলো আমরা ভালো করে বুঝবো এবং তার সঙ্গে যে এক্সট্রা ডিটেলস দেওয়া আছে সেগুলো মনোযোগ সহকারে আমরা দেখব। চলো দেখো, প্রথম প্রশ্ন কি বলা আছে, ভারতের সংবিধানের কোন ধারায় আইনের দৃষ্টিতে সমতা নিশ্চিত করা হয়েছে। মানে বলেছে যে ভারতের সংবিধানের কোন ধারায় আইনের চোখে সবাই সমান, সেটা কোন ধারায় বলা আছে। বলো, নিজেরা চেষ্টা করবে। 3 থেকে 4 সেকেন্ড টাইম দেব, তারপর আমি উত্তরটা বলে দেব। তাহলে এটা উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন এ, আর্টিকেল 14। বোঝা গেল? দেখো আর্টিকেল 14, দেখো আর্টিকেল 14 আইনের চোখে সবাই সমান। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বাছাই করে নেওয়া হয়েছে এবং এক্সাম ওরিয়েন্টেড, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এক একটা প্রশ্ন। ওকে, এটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। বুঝবে, মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। কারণ কেন? মৌলিক অধিকার কত থেকে কত ধারা আছে? 12 থেকে 35। তার জন্য কিন্তু দেখো 14টা কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে, তাই তো ধারাটা। তাই এটা ফান্ডামেন্টাল রাইটসের অন্তর্ভুক্ত। কোনো ব্যক্তির সঙ্গে অন্যায় বৈষম্য করা যাবে না। ওকে, নাগরিক ও বিদেশি উভয় কিছু ব্যতিক্রম ছাড়া এই অধিকার ভোগ করা যায়। দেখো দুইটি মূল কথা, ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান, আর ইকুয়াল প্রোটেকশন অফ ল, একই পরিস্থিতিতে সবার জন্য একই আইন প্রযোজ্য। কোন আর্টিকেলে লেখা আছে? আর্টিকেল 14। ওকে, মনোযোগ সহকারে প্রতিটা স্লাইড যা যা বলবো সেগুলো মনোযোগ দিয়ে করো। পার্ট 3 এর উল্লেখ আছে। পার্ট 3 মানে আমাদের কি ফান্ডামেন্টাল রাইটস আছে, তাই তো। পার্ট 3-তে 26 জানুয়ারি 1950 থেকে কার্যকর করা হয়। ওকে, বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখবো আমরা। সংবিধানের কোন ধারা অনুযায়ী অস্পৃশ্যতা দূরীকরণ করা হয়েছে এবং এর যে কোনো আচরণকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে? অস্পৃশ্যতা কোন আর্টিকেলে আছে বলো? কোন আর্টিকেলে আছে? আর্টিকেল নাম্বার 17। ওকে, 17তম আর্টিকেলে কি আছে? এই অস্পৃশ্যতা থেকে দূরীকরণের কথা বলা হয়েছে। দেখো আর্টিকেল 14-এ কি আছে? সমতা, মানে আইনের চোখে সবাই সমান। আর্টিকেল 15-এ কি আছে? বৈষম্য নিষিদ্ধ। ওকে, বৈষম্য করা যাবে না। আর্টিকেল 16-এ কি আছে? সরকারি চাকরিতে সমান সুযোগ সবার, সেটা আর্টিকেল 16-এ বলা আছে। আর্টিকেল 17-এ কি বলা আছে? অস্পৃশ্যতা দূরীকরণ বা বিলোপ করা। ওকে, সংবিধানের পার্ট 3-তে আছে উল্লেখ, জাতি, ধর্ম বা জন্মের ভিত্তিতে কাউকে অস্পৃশ্য হিসাবে গণ্য করা যাবে না। কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 17। 1995 সালে আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট প্রণয়ন করা হয়। ওকে, 1976 সালে এই আইনের নাম পরিবর্তন করে প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্টস 1995 করা হয় এবং শাস্তির বিধান আরো কঠোর করা হয়। জাস্ট মনে রাখবে প্রতিটা হেডিং এবং পয়েন্ট। ওকে, নেক্সট। ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? সবাই পারবে আশা করি, মোস্ট ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। কততম আর্টিকেলকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? আর্টিকেল নাম্বার 32। ওকে, অপশন সি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট দেখো, দেখো আর্টিকেল 32, সাংবিধান প্রতিকারের অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার। ঠিক আছে, কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার দেয়। কে দেয়? 32, তাই তো। সুপ্রিম কোর্টে আমরা যেতে পারি। সেই সুপ্রিম কোর্টে আমরা কি করতে পারি? সুপ্রিম কোর্টে এই অনুচ্ছেদের অধীনে আমরা 5 প্রকারের রিট জারি করতে পারি। ওকে, কততম আর্টিকেল? 32তম আর্টিকেলের মাধ্যমে। ওকে, 5 ধরনের রিট রয়েছে। দেখো রিটগুলো কি? হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টেরিয়ের, আর হচ্ছে কিও ওয়ারেন্টো। ওকে, ডক্টর বি.আর. আম্বেদকর আর্টিকেল 32-কে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন, হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে আর্টিকেল 32 মনে রাখবে। নেক্সট,
জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি কোন ধারায় বর্ণিত হয়েছে? কোন ধারায় বর্ণিত হয়েছে বলো? এটা কোন ধারায়? আর্টিকেল 21-এ আছে। ওকে, কি আছে আর্টিকেল 21-এ? এটা হচ্ছে গিয়ে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার কথা বলা হয়েছে। ওকে, দেখো তাহলে আর্টিকেল 21-এ কি লেখা আছে? অবশ্যই জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার কথা বলা হয়েছে। আর্টিকেল 21-এ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা কথা বর্ণিত রয়েছে, এটা আমি দেখলাম আগেই। আইনের নির্ধারণ প্রক্রিয়া ছাড়া কারো জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না। ওকে, এটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত এবং পার্ট 3-তে আছে। সবই কিন্তু এগুলো সবই কি 12 থেকে 35-এর আন্ডারে পড়ছে। ওকে, নাগরিক ও বিদেশি উভয়ের জন্যই এই সুরক্ষা সবাই পায়। আর আর্টিকেল 21-কে ভারতের সংবিধানে অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক হিসাবে ধরা হয়, কারণ কি এটা মানুষের জীবন নিয়ে অধিকার। ওকে, নেক্সট, শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন, সংবিধানের 21A এটা, হ্যাঁ 21A ধারায় কততম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয় বলো? সংবিধানের যে 21A যে ধারাটা আছে সেটা কততম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? অপশন কি হয়ে যাবে? অপশন হয়ে যাবে সি, 86 অ্যামেন্ডমেন্ট। ওকে, সংশোধনী। দেখো আর্টিকেল 21A কি আছে? শিক্ষার অধিকার। মনে রাখবে শিক্ষার অধিকার কততম আর্টিকেল আছে? 21A। সংবিধানের 86তম সংশোধনী আইন, তার আইন কত? 86তম সংশোধনী আইন। ওকে, 2002 সালের মাধ্যমে আর্টিকেল 21A সংযোজন করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু সবকটা পয়েন্ট। ওকে, 2002 সালের মাধ্যমে আর্টিকেল 21A সংযোজন করা হয়। 1 এপ্রিল 2010 থেকে এটি কার্যকর করা হয়। 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্য ও বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা হয়েছে। কত থেকে কত? 6 থেকে 14। রেলে প্রশ্নটা আসে, এই বয়সগুলো চেঞ্জ করে দেয়। তাহলে তোমরা মনে রাখবে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্য ও বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা। ওকে, এটাও মৌলিক অধিকারেরই অন্তর্গত এবং পার্ট 3-তে আছে। ওকে, এই অনুচ্ছেদের ভিত্তিতে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 কার্যকর করা হয়। প্রতিটা পয়েন্ট কিন্তু মনে রাখবে। নেক্সট, ভারতীয় সংবিধানে একক দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালুর কথা কোন ধারায় বলা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বলো কোন ধারায় বলা আছে? ইউনিফর্ম সিভিল কোড কোন ধারায় বলা আছে? ধারা 44, আর্টিকেল নাম্বার 44-এ বলা আছে। ওকে, নেক্সট, আর্টিকেল 44 কি আছে? একক বিধি দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। ওকে, ইউসিসির কথা বলা আছে আর্টিকেল 44। এটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক বা তত্ত্ব বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির অন্তর্ভুক্ত। কেন? স্টেট পলিসির অন্তর্ভুক্ত এটা রয়েছে। ডিপিএসপির অন্তর্ভুক্ত। সংবিধানের পার্ট 4-এ আছে, তাহলে এটা কত আছে? 44তম ধারা পার্ট 4-এ আছে। বোঝা গেল? কারণ আমাদের 12 থেকে 35 শেষ হয়ে গেল, কোথায়? ফান্ডামেন্টাল রাইট শেষ হয়ে গেল, তারপরে শুরু হয়ে যাচ্ছে কে? ডিপিএসপি। তাই 44 ডিপিএসপির অন্তর্ভুক্ত। এর উদ্দেশ্য হলো বিয়ে, বিবাহ বিচ্ছেদ ও উত্তরাধিকারী দত্তক গ্রহণ করা ইত্যাদি ব্যক্তিগত বিষয়ে সকল নাগরিকের জন্য একই দেওয়ানি প্রমাণ আইন প্রয়োগ করা। বোঝা গেল? আর্টিকেল 44 আদালতে বলবৎযোগ্য নয়, অর্থাৎ নাগরিকরা এটি বাস্তবায়নের জন্য সরাসরি আদালতে দাবি করতে পারেন না। এটি সরকারের জন্য একটি নীতিগত নির্দেশ। মানে এটা মানুষের, মানে যদি বলে যে আদালত সরাসরি দাবি করতে পারেন না, এটি বাস্তবায়ন করার জন্য। ঠিক আছে, আর্টিকেল 44। ওকে, নেক্সট, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী গ্রাম পঞ্চায়েত গঠন করার জন্য রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, দেখো। তাহলে রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েত গঠন করার জন্য কোন ধারায় বলা আছে? কোন ধারায়? আর্টিকেল 40 হয়ে যাবে উত্তর। কত? আর্টিকেল 40। দেখো আর্টিকেল 40-এ কি আছে? গ্রাম পঞ্চায়েত গঠন। ওকে, আর্টিকেল 40 অনুযায়ী গ্রাম পঞ্চায়েত গঠন করার জন্য রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে। মনে রাখবে এটাও কার আন্ডারে রয়েছে? ডিপিএসপির আন্ডারে রয়েছে, আর পার্ট 4। ওকে, এর উদ্দেশ্য হলো গ্রামাঞ্চলে স্থানীয় শাসন বা লোকাল সেলফ গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা।
কত সালে হয়েছে? 1992 সালের 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় এবং 1993 সাল থেকে তা কার্যকর করা হয়। তাহলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কত সংবিধান সংশোধন? 73তম সংবিধান সংশোধন কত সালে? 1992 সালে। বোঝা গেল? প্রতিটা পয়েন্ট কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। দেখো, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ বা ফান্ডামেন্টাল ডিউটিস সংবিধানের কোন অংশ ও ধারায় অন্তর্ভুক্ত আছে? দেখো, ফান্ডামেন্টাল ডিউটিস কি জানতে চেয়েছে? কোন পার্টে এবং কোন ধারায় আছে। ওকে, তাহলে ফান্ডামেন্টাল ডিউটিস প্রত্যেকটা পার্ট আমরা কিন্তু কভার করে ফেলবো এই একটা ক্লাসেই। তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এবং শেষে কিছু কুইক রিভিশন বলে কিছু রেখেছি, জাস্ট পুরো সেটটা দেখো। সেটটা দেখার পরে আশা করি এই ধারা বা আর্টিকেল রিলেটেড কোনো কোশ্চেন তোমাদের পরীক্ষায় আটকাবে না। তাহলে ফান্ডামেন্টাল ডিউটিস সংবিধানের কোন পার্টে বলা আছে? কোন পার্টে বলো? পার্ট 4A আর আর্টিকেল কত? 51A। বোঝা গেল? তাহলে ফান্ডামেন্টাল ডিউটিসে যদি পার্ট জিজ্ঞাসা করে কি বলবে? 4A। আর যদি বলে কত নম্বর ধারায় আছে তাহলে কি? 51A। বোঝা গেল? নেক্সট, সংবিধানের আর্টিকেল 51A মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস বর্ণিত আছে। পার্ট কত? পার্ট 4A। ওকে, 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য সংযোজন করা হয়। বোঝা গেল? কততম? 42তম। তাহলে সংবিধান সংশোধন কবে হয়েছে? 1976। প্রতিটা প্রশ্ন, প্রথমে 10টি মৌলিক কর্তব্য ছিল। প্রথমে কটি মৌলিক কর্তব্য ছিল? 10টি। 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরো একটি মৌলিক কর্তব্য যোগ হয়, একটু আগেই আমরা পড়লাম। তাহলে বর্তমানে মোট মৌলিক কর্তব্য কটি রয়েছে? 11টি। আগে কটি ছিল? 10টি। এগুলি আইন দ্বারা সরাসরি বলবৎযোগ্য নয়, অর্থাৎ এগুলি পালন না করলে সাধারণভাবে সরাসরি আদালতে মামলা করা যায় না। ধরো এগুলো কোনো কিছু কর্তব্য মানে কেউ কিছু করছে না, ঠিক আছে, পালন করছে না, তাহলে তুমি আদালতে ডাইরেক্ট মামলা করতে পারবে না। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা পদচ্যুতি সংক্রান্ত পদ্ধতি কোন ধারায় বর্ণিত আছে? অনেক পরীক্ষায় এই প্রশ্নটা এসছে। বলো, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট কোন আর্টিকেলে আছে? কোন আর্টিকেলে? আর্টিকেল নাম্বার 61-তে আছে। বোঝা গেল? 61তম আর্টিকেলে রয়েছে। দেখো, রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট এর বিধান সংবিধানের কততে আছে? আর্টিকেল 21A রয়েছে। বোঝা গেল? সংবিধান লঙ্ঘনের অভিযোগে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন আনা যায়। ঠিক আছে, যদি ধরো কোনো ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, মানে সংবিধান লঙ্ঘন করেছে রাষ্ট্রপতি, তখন তার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা যায়। লোকসভা বা রাজ্যসভা যে কোনো একটি কক্ষ থেকে এই ইমপিচমেন্ট প্রক্রিয়াটা শুরু করা যায়। প্রস্তাব আনার আগে কমপক্ষে 14 দিনের একটি লিখিত নোটিশ দিতে হয়। কাকে? রাষ্ট্রপতিকে। কতদিন? 14 দিনের। এটাও প্রশ্ন আসে, কতদিন, অন্তত কতদিন আগে তাকে লিখিত নোটিশ দিতে হয়? 14 দিন আগে। বোঝা গেল? লাস্টেরটাও প্রশ্ন আসে, মোট সদস্য সংখ্যার 2/3 সমর্থন পেলে প্রস্তাবটি অপর কক্ষে যায়। ওকে, রাজ্যসভা থেকে ধরো 2/3 সমর্থন পেল, তারপরে সেটা চলে যাবে লোকসভা, বা লোকসভায় শুরু হলে সেটা রাজ্যসভা। বোঝা গেল? নেক্সট, রাষ্ট্রপতিকে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা, পাওয়ার অফ প্রেসিডেন্ট অফ টু গ্র্যান্ট পার্ডনস, সংবিধানের কোন ধারায় দেওয়া আছে? মানে আমাদের রাষ্ট্রপতি ক্ষমাদানের ক্ষমতা। ঠিক আছে, রাষ্ট্রপতি ধরো কারো যাবজ্জীবন জেল হলো বা ফাঁসি হয়ে গেল, তার যে তাকে ক্ষমা করে দেওয়া বা তার পানিশমেন্টটাকে একটুখানি কমিয়ে দেওয়া, সেটা কোন আর্টিকেলের মাধ্যমে সেই রাষ্ট্রপতিকে সেই ক্ষমতা দেওয়া আছে? বলো, কততম আর্টিকেলের মাধ্যমে তাকে ক্ষমতা দেওয়া আছে? 72তম আর্টিকেল। ওকে, অপশন বি হয়ে যাবে উত্তর। দেখো, আর্টিকেল 72 অনুযায়ী রাষ্ট্রপতি ক্ষমা প্রদানের ক্ষমতা রয়েছে। বোঝা গেল? মোস্ট ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। রাষ্ট্রপতি ক্ষমা, দণ্ড স্থগিত অথবা দণ্ড মওকুফ, দণ্ড লঘু বা দণ্ড সাময়িক স্থগিত রাখতে পারেন। বোঝা গেল? তাহলে কে রাখতে পারেন? রাষ্ট্রপতি। কততম আর্টিকেল? 72তম আর্টিকেলের মাধ্যমে। মৃত্যুদণ্ডের ক্ষেত্রেও রাষ্ট্রপতি ক্ষমা বা দণ্ড পরিবর্তন করতে পারে। বোঝা গেল? সমস্তটাই রাষ্ট্রপতির হাতে, সেটা ক্ষমতা দেওয়া আছে 72তম আর্টিকেল অনুযায়ী। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের একজন অ্যাটর্নি জেনারেলের কথা অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া নিয়োগের কথা বলা হয়েছে?
মানে আমাদের কোন ধারায় ভারতের একজন অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করতে হবে এটা বলা আছে, বলো কততম আর্টিকেল হয়ে যাবে? কত? অপশন বি, ৭৬তম আর্টিকেলের মাধ্যমে অ্যাটর্নি জেনারেল এর নিয়োগের কথা বলা আছে। দেখো ৭৪তম আর্টিকেলে কি আছে? ৭৪তম আর্টিকেলে মন্ত্রী পরিষদ, কাউন্সিল অফ মিনিস্টার্স। মনে রাখবে কিন্তু, এগুলো কিন্তু সব আমি কভার করে দেবো আজকে, সব। শুধু ক্লাসটা মনোযোগ সহকারে দেখো লাস্ট পর্যন্ত, জাস্ট ধারা নিয়ে আর কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না। তাহলে ৭৪তম আর্টিকেলে কি আছে? মন্ত্রী পরিষদ। ৭৬-এ যেটা দেখলাম অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে, এর নিয়োগের কথা বলা আছে। ৭৮ আর্টিকেলে কি আছে? প্রধানমন্ত্রীর কর্তব্য, ডিউটিস অফ প্রাইম মিনিস্টার। ওকে, প্রধানমন্ত্রীর কর্তব্যের কথা বলা আছে ৭৮তম আর্টিকেল। আর ৮৮ আর্টিকেলে কি আছে? মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের সংসদে বক্তব্য রাখার অধিকার, রাইটস অফ মিনিস্টার্স অ্যান্ড অ্যাটর্নি জেনারেল ইন কি পার্লামেন্ট। মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল সংসদে বক্তব্য রাখার অধিকার কততে আছে? আর্টিকেল 88। ওকে, নেক্সট। সংসদে যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট আহ্বান করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে। এটি কোন ধারায় উল্লেখ আছে? মানে বলছে জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট, এটা আহ্বান করার ক্ষমতা রাষ্ট্রপতির কাছে আছে। এটা কোন ধারায় বলা আছে বলো? জয়েন্ট সিটিং এর কথা কোন ধারায় বলা আছে? ধারা ১০৮। বোঝা গেল? নেক্সট, ১০৮ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিং আহ্বান করতে পারেন। লোকসভা ও রাজ্যসভার মধ্যে কোনো সাধারণ বিল নিয়ে অচলাবস্থা সৃষ্টি হলে যৌথ অধিবেশন ডাকা হয়। ওকে, যৌথ অধিবেশনে লোকসভা স্পিকার সভাপতিত্ব করেন। মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেখান থেকে প্রশ্ন বারবার আসে, দেখেছো লাইন থেকে প্রশ্ন চলে আসে। যৌথ অধিবেশনে বা জয়েন্ট সিটিং এ কে সভাপতিত্ব করেন? কে করেন? লোকসভার স্পিকার। বোঝা গেল? অর্থ বিল বা মানি বিল ও সংবিধান সংশোধনী বিল বা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল এর ক্ষেত্রে যৌথ অধিবেশন হয় না। বোঝা গেল? মানি বিলের ক্ষেত্রে বা কনস্টিটিউশন যদি তোমার অ্যামেন্ডমেন্ট করতে হয় তখন কিন্তু এই যৌথ অধিবেশন করা যাবে না। বোঝা গেল? তাহলে ১০৮ আর্টিকেলে কি লেখা আছে? জয়েন্ট সিটিং এর কথা বলা আছে। নেক্সট, সংবিধানের কোন ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া আছে? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা ধারা, অর্থ বিল বা মানি বিল কোন ধারায় এর সংজ্ঞা দেওয়া আছে বলো? ১৩ নম্বর প্রশ্ন, কোন ধারায় দেওয়া আছে মানি বিল? কত? ১১০। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ১০৯ কি আছে? অর্থ বিলের বিশেষ পদ্ধতি। দেখো পদ্ধতির কথা বলা আছে, অর্থ বিলের বিশেষ পদ্ধতি, ঠিক আছে, স্পেশাল প্রসিডিওর ফর মানি বিলস। আর ১১০-এ কি আছে? অর্থ বিলের কথা বলা আছে। বোঝা গেল? ১১১-তে কি আছে আর্টিকেলে? রাষ্ট্রপতির সম্মতি। বোঝা গেল? রাষ্ট্রপতির সম্মতি দিতে হবে তো। আর ১১২-তে কি আছে? কেন্দ্রীয় বাজেট বা বার্ষিক আর্থিক বিবৃতি। বোঝা গেল? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো পারলে নিজেরা খাতায় টুকে রাখো, পরীক্ষায় প্রচুর কাজে লাগবে। ধারা থেকে এর থেকে আর বাইরে কিছু প্রশ্ন আসার চান্স কম। ওকে, নেক্সট। ভারতের বার্ষিক আর্থিক বিবরণী বা বাজেট, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সংবিধানের কোন ধারা অনুযায়ী সংসদে পেশ করা যায়? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বলো। একটু আগেই আমরা দেখলাম কত বাজেট কততম আর্টিকেলের মাধ্যমে সেটা পেশ করা যায়? কত? ১১২। একটু আগেই তো দেখলাম আমরা, তাই তো? আগের এতেই তো দেখলাম ১১২। এই যে কেন্দ্রীয় বাজেট কত? ১১২, তাই তো? তাহলে ১১২ হয়ে যাবে উত্তর, অপশন বি। দেখো ১১২ অনুযায়ী আর্থিক বিবৃতি বা ইউনিয়ন বাজেট সংসদে পেশ করা হয়। এতে সরকারের এক বছরের সম্ভাব্য আয় ও ব্যয়ের হিসাব থাকে। রাষ্ট্রপতির সুপারিশে বাজেট সংসদে উপস্থাপন করা হয় এবং বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভায় পেশ করেন। বোঝা গেল? কে করেন বাজেট? কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী কে আছে? নির্মলা সীতারামন। নেক্সট, সংসদের অধিবেশন বন্ধ থাকাকালীন রাষ্ট্রপতির অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারির ক্ষমতা কোন ধারায় আছে? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, কে অর্ডিন্যান্স জারি করবে? রাষ্ট্রপতি। সেটা কোন ধারায় বলা আছে? কোন ধারায় বলা আছে? রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি বা অধ্যাদেশ জারি, সেটা হচ্ছে কত? ১২৩। অপশন বি হয়ে যাবে উত্তর। ওকে, দেখো ১২৩ রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে ১২৩-এ। বোঝা গেল? জরুরি প্রয়োজনে এই ক্ষমতা প্রয়োগ করা হয়। ১২৩ অনুযায়ী সংসদে অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, সেটা বলা হলো আগেই।
অধ্যাদেশের আইনের সমান কার্যকারিতা থাকে এবং সেটি কি 6 সপ্তাহের মধ্যে কি অধ্যাদেশে সংসদের অনুমোদন নিতে হয়, না হলে এটি কার্যকারিতা হারায়। তাহলে কত দিনের মধ্যে সেটা তোমাকে একসেপ্ট করা হবে কিনা সেটা বলতে হবে 6 সপ্তাহের মধ্যে। রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী অধ্যাদেশ জারি করে থাকেন। বোঝা গেল? নেক্সট দেখো, সুপ্রিম কোর্টের কাছ থেকে যে কোনো আইনি বিষয়ে রাষ্ট্রপতির পরামর্শ চাওয়ার ক্ষমতা কোন ধারায় আছে? আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ধারা। সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো আইনি পরামর্শ চায় রাষ্ট্রপতি, সেটা কোন ধারায় বলা রয়েছে বলো? কত? 143 নম্বর ধারায়। বোঝা গেল? 143, অপশন সি। দেখো তাহলে 143 কি রাষ্ট্রপতির পরামর্শ চাওয়ার ক্ষমতা। দেখো 143-এ কি আছে? রাষ্ট্রপতির পরামর্শ চাওয়ার ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্ট থেকে, ঠিক আছে। আর 145-এ কি আছে? সুপ্রিম কোর্টের কার্যপ্রণালী আছে। 141-এ কি আছে? সুপ্রিম কোর্টের রায় দেশের সকল আদালতের জন্য বাধ্যতামূলক। এই কথাটা তুলে দেবে, ঠিক আছে। সুপ্রিম কোর্টের রায় দেশের সকল আদালতের জন্য বাধ্যতামূলক। কোন আর্টিকেলে বলা আছে? কোন আর্টিকেল? 141 আর্টিকেল। বোঝা গেল? 131 আর্টিকেলে কি বলা আছে? সুপ্রিম কোর্টের প্রাথমিক বা মূল এখতিয়ার। বোঝা গেল? এইভাবে কিন্তু প্রশ্নগুলো তোমাদের তুলবে। নেক্সট, ভারতের কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ পদের উল্লেখ সংবিধানের কোন ধারায় আছে? বহুবার, ওয়েস্ট বেঙ্গল এবং রেলের পরীক্ষায় বহুবার এসছে, ঠিক আছে। বলো কোনটা হয়ে যাবে? ক্যাগের উল্লেখ কোথায় আছে? ক্যাগের উল্লেখ 148 নম্বর ধারায় আছে। ওকে, অপশন এ। 148-এ কি আছে? 148-এ রয়েছে ক্যাগের কথা। ওকে, বোঝা গেল? রাষ্ট্রপতি ক্যাগকে নিয়োগ করেন। প্রশ্ন এটা আসবে, ক্যাগকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। তিনি ভারতের সর্বোচ্চ নিরীক্ষা বা অডিট কর্মকর্তা। ওকে, মনে রাখবে। কেন্দ্র ও রাজ্য সরকারের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা করেন কে? করেন ক্যাগ, CAG। ক্যাগ এর প্রতিবেদন রাষ্ট্রপতি ও রাজ্যপালের মাধ্যমে সংসদ বা বিধানসভায় উপস্থাপন করা হয়। জাস্ট কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে দিলাম। অঙ্গরাজ্যের রাজ্যপালের অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করার ক্ষমতা কোন ধারায় আছে? দেখো একটু আগে আমরা কি দেখলাম? রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি কততম? 123 নম্বর ধারায়। কিন্তু এখানে কি বলেছে? রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কত বলো? কত? 213। কত? 213 আর্টিকেলে বলা আছে। তাহলে 123 হয়ে যাবে প্রেসিডেন্ট, আর 213 হয়ে যাবে কত? এটা হয়ে যাবে রাজ্যপাল বা গভর্নর। বোঝা গেল? নেক্সট দেখো 123 রাষ্ট্রপতির অধ্যাদেশ। 123 দেখে একটু আগে দেখলাম 123 রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা আছে। আর 213 কার দেখলাম একটু আগেই? রাজ্যপালের অধ্যাদেশ জারি করার ক্ষমতা আছে। 214-তে কি আছে? প্রত্যেক রাজ্যের জন্য হাইকোর্ট থাকবে একটা। বলবে যে প্রত্যেক রাজ্যের জন্য একটা হাইকোর্ট থাকবে। কোন আর্টিকেলে বলা আছে? কোন আর্টিকেল? 214। আর 226-এ কি দেখেছিলাম? হাইকোর্টের রিট জারির ক্ষমতা। আর 32 সুপ্রিম কোর্টে রিট জারির ক্ষমতা। বোঝা গেল? তাহলে এটা 32তম হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টে তোমার রিট জারি করার ক্ষমতা দেয়, আর 226 হাইকোর্টে রিট জারি করার ক্ষমতা দেয়। বোঝা গেল? প্রতিটা আর্টিকেল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মনে রাখবে। দেখো হাইকোর্ট গুলো নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে রিট বা লেখ জারি করার ক্ষমতা কোন ধারায় আছে? দেখো হাইকোর্ট রিট, ঠিক আছে। হাইকোর্টের রিট কত হয়ে যাবে? উত্তর ডাইরেক্ট বলো, 226। বোঝা গেল? দেখে নিলাম একটু আগেই। তাহলে 5 রকমের রিট জারি করতে পারে। 5 রকমের রিট কি কি? হেবিয়াস কর্পাস আগেই দিয়েছিলাম। কি দেখো এগুলোর মানেটা কি কি আছে দেখো। বেআইনি আটক ব্যক্তিকে আদালতে হাজির করার নির্দেশ। ওকে, হেবিয়াস কর্পাস। ম্যান্ডামাস কি আছে? সরকারি কর্তৃপক্ষকে আইনগত দায়িত্ব পালন করার নির্দেশ। প্রহিবিশন কি আছে? নিম্ন আদালতকে মামলা পরিচালনা বন্ধ করার নির্দেশ। হ্যাঁ, সার্টিওরারি কি আছে? নিম্ন আদালতের আদেশ বা রায় বাতিল করার নির্দেশ। আর কিও ওয়ারেন্টো কি আছে? কোনো ব্যক্তিকে বৈধভাবে সরকারি পদে আছেন কিনা তা যাচাই করার রিট। 5 রকমের রিট আছে, প্রত্যেকটা রিট ভালো করে দেখে রাখবে। দেখো অন্তরাজ্য
নদী বা নদী উপত্যকার জলবন্টন সংক্রান্ত বিরোধের মীমাংসা কোন ধারা অনুযায়ী করা হয়? ওকে, অন্তঃরাজ্য নদী বা নদী উপত্যকার জলবন্টন সংক্রান্ত এটা কোন ধারা অনুযায়ী করা হয়? এটাও প্রশ্নটা বহু পরীক্ষায় এসছে, কিন্তু এইসব টাইপের প্রশ্নগুলো অনেকে ছেড়ে চলে আসে। কত হয়ে যাবে বলো? এটা হয়ে যাবে 262তম আর্টিকেল। ওকে, নেক্সট দেখো, 262 আর্টিকেল অনুযায়ী অন্তঃরাজ্য নদীর জলবন্টন সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করা হয়। সংসদ বিরোধ নিষ্পত্তির জন্য আইন প্রণয়ন করতে পারে। বোঝা গেল? এর উদ্দেশ্য ইন্টারস্টেট রিভার ওয়াটার ডিসপিউট অ্যাক্ট কত সালে? 1956 সালে প্রণীত হয়েছে। এইটুকু জাস্ট মনে রাখো, 262 আর্টিকেল অন্তঃরাজ্য নদীর জলবন্টন সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করার জন্য বলা আছে। ওকে, নেক্সট দেখো, প্রতি 5 বছর অন্তর ভারতের অর্থ কমিশন গঠনের কথা সংবিধানের কোন ধারায় বলা আছে? ফাইন্যান্স কমিশন। আমাদের ফাইন্যান্স কমিশনের কথা কোথায় বলা আছে এটাই জানতে চেয়েছে, কিচ্ছু না। ফাইন্যান্স কমিশন কত বছর পর পর গঠিত হয়? 5 বছর পর পর, এটা মনে রাখো। আর ফাইন্যান্স কমিশনের কথা কোন ধারায় বলা আছে? কোন ধারায় ফাইন্যান্স কমিশন আছে? 280। ওকে, নেক্সট দেখো, 280 এ ফাইন্যান্স কমিশনের উল্লেখ রয়েছে। রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর বা প্রয়োজন হলে এর আগেও ফাইন্যান্স কমিশন গঠন করতে পারে। এর প্রধান কাজ কেন্দ্র ও রাজ্যের মধ্যে করের রাজস্ব বন্টনের সুপারিশ করা। ওকে, রাজ্যগুলিকে অনুদান গ্র্যান্টস ইন এইড দেওয়ার বিষয়কে রাষ্ট্রপতি সুপারিশ করে। কে থাকে ফাইন্যান্স কমিশনে? একজন চেয়ারম্যান থাকে আর 4 জন অন্যান্য সদস্য থাকেন। দেখো, প্রতিটা পয়েন্ট কিন্তু সুন্দর করে সাজানো আছে। এটি একটি সাংবিধানিক সংস্থা। ওকে, কোনটা? এই আমাদের যে ফাইন্যান্স কমিশন। ওকে, এই ধারণাটি অস্ট্রেলিয়ার থেকে গ্রহণ করা আছে। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন বেরিয়ে আসবে এখান থেকে, যে এই যে ফাইন্যান্স কমিশনের গঠনের কথা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কোন দেশ থেকে? অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ওকে, নেক্সট দেখো কি আছে। সম্পত্তির অধিকারকে বা রাইট টু প্রপার্টি মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে কোন ধারায় আইনি অধিকার হিসাবে রাখা আছে? মোস্ট আরেকটা প্রশ্ন বলো। 22 নম্বর প্রশ্ন কি আছে? রাইট টু প্রপার্টি মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে কোন আইনি অধিকারে রাখা আছে? কোন ধারায় রাখা আছে রাইট টু প্রপার্টি? কোন ধারায়? আর্টিকেল 300A। ওকে, 300A। দেখো, আর্টিকেল 300A সম্পত্তির অধিকারের উল্লেখ রয়েছে। কত? আর্টিকেল 300A, মোস্ট ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। 44তম সংবিধান সংশোধনী কবে হয়েছিল? 1978। এর মাধ্যমে এটি মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। এই প্রশ্নটাও অনেক পরীক্ষায় এসছে। ওকে, বর্তমানে একটি আইনগত অধিকার বা লিগ্যাল রাইট, মৌলিক অধিকার কিন্তু নয় এটা। ওকে, আইনের কর্তৃত্ব বা অথরিটি অফ ল ছাড়া কাউকে তার সম্পত্তিকে বঞ্চিত করা যাবে না। আগে এটি আর্টিকেল 19(1)(f) বা আর্টিকেল 31 এর মৌলিক অধিকারে ছিল। দেখো, এইটার থেকেও না এটা বেশি আসে, যে আমাদের মৌলিক অধিকার যে রাইট টু প্রপার্টি, সেটা কোন আর্টিকেলে ছিল? আগে 31 আর্টিকেলে ছিল, এটাও মনে রাখবে। এখন কোথায় রাখা আছে? 300A। কিসে রাখা আছে? এটা কিন্তু রাইট টু, এখন মৌলিক অধিকার নেই, এখন কি লিগ্যাল রাইট হয়ে গেছে। ওকে, নেক্সট, ভারতীয় সংবিধানের জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা সংস্থা কোন ধারায় আছে? সংস্থান কোন ধারায় আছে? ন্যাশনাল এমার্জেন্সি বলে দাও, এটা সহজ প্রশ্ন। ন্যাশনাল এমার্জেন্সি কত হয়ে যাবে? 352 হয়ে যাবে, তাই তো? 352 ন্যাশনাল এমার্জেন্সি। দেখো, সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থার ব্যবস্থা রয়েছে। একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, কত? জাতীয় জরুরি অবস্থা 352। রাষ্ট্রপতির শাসন, ধরো কোনো রাজ্য বা রাজ্যতে রাষ্ট্রপতি শাসন লাগবে, কততে? 356। আর আর্থিক জরুরি অবস্থা কততে? 360। বোঝা গেল? রাষ্ট্রপতি সংবিধানে নির্ধারণ শর্ত পূরণ হলে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, বা জরুরি অবস্থার সময় কেন্দ্র সরকারের ক্ষমতা বৃদ্ধি পায় এবং কিছু সাংবিধানিক বিধানে পরিবর্তন কার্যকর হতে পারে। যাই হোক, এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। নেক্সট দেখো, তার প্রেসিডেন্ট রুলস, রাষ্ট্রপতি শাসন কত দেখলাম আমরা? 356। অপশন বি হয়ে যাবে, তাই তো? 356। তাহলে 300 আবার দেখে নাও, একবার রিভিশন করে নাও। 352 কি? জাতীয় জরুরি অবস্থা।
356 কি আছে? 356 রাষ্ট্রপতি শাসন, আর 360 কি আছে? 360 আর্থিক জরুরি অবস্থা। ওকে, নেক্সট ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কততে আছে? 360। দেখো যখন পড়বে না ডাইরেক্ট উত্তর দিয়ে দিতে পারবে যদি রিভিশন করা থাকে তো। নেক্সট, এবার দেখো এই স্লাইডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড। ভারতের জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি কবে কবে লাগু করা হয়েছিল? দেখো প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে? 1962 সালে। প্রথম প্রশ্ন করবে প্রথম জাতীয় জরুরি অবস্থা কত সালে করা হয়েছিল? কত সালে? 1962 সালে। কেন? যখন ভারত আর চীনের মধ্যে যুদ্ধ লেগে গেছিল, বহিরাক্রমণ। বোঝা গেল? কত সালে? 1962, চীন ভারত যুদ্ধ। দ্বিতীয়টা কবে হয়েছিল? 1971। ওকে, কার কার? ভারত পাকিস্তানের যুদ্ধ লেগে গেছিল। ওকে, তৃতীয়টা কবে হয়েছিল? 1975। 1975 কেন লেগে গেছিল? অভ্যন্তরীণ অস্থিরতা। ঠিক আছে, ইন্টারনাল ডিস্টারবেন্স। পরে 44তম সংবিধান সংশোধনী কবে হয়েছিল? 1978 এর মাধ্যমে এই শব্দটি পরিবর্তন করে সশস্ত্র বিদ্রোহ বা আর্মড রেবিলিয়ন করা হয়েছে। বোঝা গেল? তাহলে কবে কবে হয়ে গেছিল? 3বার লাগু করা হয়েছিল। ঠিক আছে, কবে কবে কেন কেন দেখো ভালো করে স্লাইডটা একদম স্ক্রিনশট নিয়ে রাখো। নেক্সট, সংবিধান সংশোধন করার জন্য সংসদের ক্ষমতা এবং এর পদ্ধতি কোন ধারায় বর্ণনা করা আছে? আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সংবিধান সংশোধন করার জন্য কোন ধারা আমরা ব্যবহার করতে পারি? বলো কোন ধারা? কোন ধারা? সংবিধান সংশোধন কোন ধারায় আছে? অপশন সি, 368তম ধারায় রয়েছে। ওকে, দেখো 368 এর সংবিধান সংশোধনের পদ্ধতি বর্ণিত আছে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? সাউথ আফ্রিকার থেকে নেওয়া হয়েছে। সংবিধান সংশোধনের পদ্ধতি দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। মোস্ট আরেকটা প্রশ্ন বেরিয়ে আসবে এখান থেকে। সংসদ বা পার্লামেন্ট সংবিধান সংশোধনের ক্ষমতা প্রয়োগ করতে পারে। ওকে, সংবিধানের বিভিন্ন অংশ যেমন সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, বিশেষ সংখ্যাগরিষ্ঠতা অথবা বিশেষ সংখ্যাগরিষ্ঠতা বা অর্ধেক রাজ্যের অনুমোদনে সংশোধন করা যায়। দেখো এই প্রশ্নগুলো একবার একটুখানি দেখে নেবে। ঠিক আছে, পরীক্ষার জন্য কিন্তু তোমাদের মনে থাকতে সুবিধা হবে। রাষ্ট্রপতির সম্মতির পর সংবিধান সংশোধনী আইন কার্যকর হয়। রাষ্ট্রপতি এটি ফেরত পাঠাতে পারেন না। বোঝা গেল? মোস্ট ইম্পর্টেন্ট একটা আর্টিকেল 368। নেক্সট, সংবিধানের 24 নম্বর ধারা অনুযায়ী কত বছরের কম বয়সী শিশুদের কারখানার বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ নিষিদ্ধ? কত নম্বর ধারা অনুযায়ী? কত নম্বর ধারা? আগে মনে রাখবে 24 নম্বর ধারায় বলা আছে শিশুদের, যে কোন বয়সের শিশুদের নিচে, কোন বয়সের নিচে শিশুদের তুমি কারখানায় বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করতে পারবে না। কোন ধারায় বলা আছে আগে বলো? 24 নম্বর ধারায় বলা আছে। বলো কত হয়ে যাবে উত্তর? কত? 14 বছর। ওকে, 14 বছরের নিচে তুমি কাউকে এইসব কাজে ব্যবহার করতে পারবে না। নেক্সট দেখো আর্টিকেল 24 কি? শিশু শ্রম নিষিদ্ধ, প্রহিবিশন অফ চাইল্ড লেবার। আর্টিকেল 24 অনুযায়ী 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কারখানা, খনি বা অন্যান্য কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। এটি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এর অন্তর্ভুক্ত। কত থেকে কত? 12 থেকে 35। ওকে, কত পার্ট? কত পার্ট? 3 তে আছে। বোঝা গেল? এর মূল উদ্দেশ্য শিশুদের শোষণ থেকে রক্ষা করা এবং নিরাপদ শৈশব নিশ্চিত করা। ওকে, 14 বছরের কম কারখানা, কয়নার ঝুঁকি কাজে নিষিদ্ধ। এটি পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ হবে। ওকে, ভালোভাবে দেখে রাখবে। নেক্সট, সুপ্রিম কোর্টকে একটি কোর্ট অফ রেকর্ড হিসাবে ঘোষণা করা হয়েছে কোন ধারা অনুযায়ী? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন। দেখো কোর্ট অফ রেকর্ডস মানে অল রেকর্ডস, এখানে রেকর্ড থাকে সমস্ত যা যা কেস হয়েছে, কি হয়েছে না হয়েছে। তাহলে কোন আর্টিকেলে এই সুপ্রিম কোর্টে কোর্ট অফ রেকর্ড বলা হয়? বলো কোন আর্টিকেলে বলা আছে? 129 আর্টিকেলে। কত? 129 আর্টিকেলে বলা আছে সুপ্রিম কোর্টে কি কোর্ট অফ রেকর্ড নামে আখ্যা দেওয়া হয়েছে। নেক্সট, 124-এ কি বলা আছে? সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠার কথা বলা আছে। ওকে, এটি ভারতের সর্বোচ্চ বিচারালয়। সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি থাকেন। সংখ্যা সংসদ দ্বারা নির্ধারণ করা হয় তখন, সেই মুহূর্তে। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। এই প্রশ্নটা আসে, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন বা সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি।
সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক এবং মৌলিক অধিকারের রক্ষক, বোঝা গেল? তাহলে গার্ডিয়ান অফ দা কি কনস্টিটিউশন অ্যান্ড মৌলিক অধিকারের রক্ষক। আর কি সুপ্রিম কোর্টে আমরা কততম আর্টিকেলের মাধ্যমে রিট জারি করতে পারি? 32। ওকে, এই দেখো মৌলিক অধিকার রক্ষার জন্য রিট জারি করা যায় 32, আর হাইকোর্ট কত? 226। বোঝা গেল? নেক্সট, তপশিলি জাতি ও উপজাতি জন্য লোকসভার আসন সংরক্ষণের ব্যবস্থা কোন ধারায় আছে? স্টার মার্ক দিয়ে রাখো, বহু পরীক্ষায় এসছে এবং আপকামিং ডেজেও আসবে। ঠিক আছে, তপশিলি জাতি ও উপজাতি জন্য লোকসভার আসন সংরক্ষণের ব্যবস্থা কোন ধারায় আছে? কোন ধারায় বলো, কোন ধারায় আছে? ধারা 330। ওকে, নেক্সট দেখো, এবার কিছু আমরা এক্সট্রা জিনিস পড়বো যেগুলো তোমাদের এই ধারা রিলেটেড এবং পার্লামেন্ট রিলেটেড রয়েছে। কি আছে? আমাদের এই যে পার্লামেন্টের কথা বা সংসদের কথা কততম আর্টিকেলে আছে? কততম আর্টিকেলে আছে? 79 বা 79তম আর্টিকেলের মাধ্যমে। সংসদের 3টে পার্ট রয়েছে, কি কি? রাষ্ট্রপতি, লোকসভা আর রাজ্যসভা। এই 3টে মিলে পার্লামেন্ট তৈরি হয়। বোঝা গেল? লোকসভা হলো নিম্নকক্ষ আর রাজ্যসভা হলো উচ্চকক্ষ। প্রশ্ন আসে, প্রতিটা পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন আসে। সংসদের প্রধান কাজ হলো আইন প্রণয়ন, বাজেট পাস ও সরকারের ওপর নিয়ন্ত্রণ রাখা। বোঝা গেল? এটা হচ্ছে পার্লামেন্ট হলো। নেক্সট দেখো, এবার আমরা দেখব লোকসভা। লোকসভা কততে আছে? 81। লোকসভার কথা 81তম আর্টিকেলে লোকসভার গঠনের কথা বলা আছে। সর্বাধিক আসন সংখ্যা কত লোকসভায়? 552, কিন্তু বর্তমানে কত আছে? 543 জন নির্বাচিত সদস্য এখন বর্তমানে আছেন। মেয়াদ কত বছর লোকসভার? 5 বছর। জরুরি অবস্থায় বাড়ানো যেতে পারে, কিন্তু আমাদের লোকসভা ভোট কত বছর পর পর হয়? 5 বছর। ন্যূনতম বয়স কত হওয়া দরকার লোকসভার মেম্বার হতে গেলে? 25 বছর। আর স্পিকার লোকসভার সভাপতিত্ব করেন কে? স্পিকার। দেখো কতগুলো প্রশ্ন হয়ে গেল, এটা গেল লোকসভা। এবার দেখবো আমরা রাজ্যসভা। দেখো রাজ্যসভা কততম আর্টিকেলে রয়েছে? 80। ওকে, 80তম আর্টিকেলে কে আছে? রাজ্যসভার গঠনের কথা বলা হয়েছে। তাহলে 79-এ কে আছে? পার্লামেন্ট। 80-তে কে আছে? রাজ্যসভা। আর 81-তে কে আছে? লোকসভা। বোঝা গেল? 3টেই মনে রাখবে। এটি স্থায়ী কক্ষ বা পার্মানেন্ট হাউস, কখনোই ভেঙে দেওয়া যায় না। কোনটা? রাজ্যসভা কখনো ভাঙা যায় না, কিন্তু লোকসভা ভাঙা যেতে পারে। কিন্তু রাজ্যসভার আবার একটা ক্রাইটেরিয়া আছে, কি আছে? প্রতি 2 বছর 1/3 অংশ সদস্য কি হয়? অবসর নেন। ওকে, ন্যূনতম বয়স রাজ্যসভার কত? 30। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকারে সভাপতি হয়। ওকে, আর ওটা থেকে হয় স্পিকার। নেক্সট দেখো, এবার আমরা কিছু আর্টিকেল রিভিশন করে নেব। খুব সুন্দর করে রিভিশনটা করব। দেখো তোমাদের আর্টিকেল থেকে আর একটা প্রশ্ন আটকাবে না, যেইভাবে আমি পিপিটিটা তৈরি করেছি। আর্টিকেল 14 রিভিশন হয়ে গেছে। কত? আইনের দৃষ্টিতে সবাই সমান। ওকে, 17তম আর্টিকেল কি আছে? অস্পৃশ্যতা দূরীকরণ বা বিলোপ করা হয়ে গেছে। আর্টিকেল 19 কি আছে? বাক স্বাধীনতা বা স্বাধীনতার অধিকার, হাঁটার অধিকার, কথা বলার অধিকার। আর 21 আর্টিকেলে কি আছে? 21 আমরা পড়ে ফেলেছি, এগুলো সব পড়ে ফেলেছি। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। ওকে, 21A-তে কি আছে? 21A-তে আছে কি? শিক্ষার অধিকার, তাই তো? 21A-তে কি? শিক্ষার অধিকার, এটাও পড়েছি। 24 আর্টিকেলে কি আছে? ওই যে শিশুশ্রম, 14 বছরের কম বয়সী শিশুশ্রম নিষিদ্ধ, তাই তো? 32তম আর্টিকেল সবাই জানো, সুপ্রিম কোর্টে রিটের অধিকার। 32তম আর্টিকেল। 44তম আর্টিকেল কি আছে? এটা একক দেওয়ানি বিধি বা ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। 51A-তে কি আছে? মৌলিক কর্তব্য। কি আছে 51A-তে? মৌলিক কর্তব্য। বোঝা গেল? আর 21A-তে কি আছে? রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা বলা আছে। দেখো কতগুলো আর্টিকেল আমরা একটা জায়গায় করে ফেললাম। নেক্সট এবার দেখো 72তম আর্টিকেলে আমরা পড়ে ফেলেছিলাম, কি আছে? রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা আছে। 110-এ কি আছে? 110 আছে অর্থ বিল বা মানি বিলের কথা উল্লেখ আছে। 123-এ কি আছে? 123 আছে রাষ্ট্রপতির অধ্যাদেশ। আর রাষ্ট্রপতির অধ্যাদেশ, আর এটা যদি রাজ্যপালের অধ্যাদেশ কত বলতো? 213। বোঝা গেল? এই দুটো মনে রাখবে। 124 একটু আগে দেখলাম সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠার কথা বলা আছে। 148 একটু আগেই আমরা চেক করে নিলাম ক্যাগের কথা, কম্পট্রোলার আর অডিটর জেনারেলের কথা উল্লেখ আছে। ওকে, 226 কি? 226 আমরা হাইকোর্টে রিট জারি করার ক্ষমতা রাখি, ঠিক আছে। আর সুপ্রিম কোর্টে কত? 32। বোঝা গেল? 280 পড়েছি, ফাইন্যান্স কমিশনের কথা উল্লেখ আছে, তাই তো। 300A-তে কি আছে? সম্পত্তির অধিকার বা লিগাল রাইট।
কিন্তু সেটা আগে কবে, যখন মৌলিক অধিকার ছিল কত আর্টিকেলে ছিল? 31। বোঝা গেল? কত? 352 কি আছে? জাতীয় জরুরি অবস্থার কথা বলা আছে। আর 356 কি? রাষ্ট্রপতি শাসন। 360 কি? ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ওকে। আর 368 কত আছে? 368 সংবিধান সংশোধন। কোথা থেকে নিয়েছি আমরা? সাউথ আফ্রিকা থেকে নিয়েছি। ওকে, দেখো নেক্সট। দেখো আমাদের ধারা শেষ হয়ে গেল, ঠিক আছে? এই সেশনটা তোমরা ভালো করে মনোযোগ দিয়ে করো এবং যত প্রশ্নগুলো আমরা স্লাইডে নিয়েছি এবং এক্সামগুলো যেগুলো এক্সাম্পলগুলো নিয়েছি সেই প্রশ্নগুলো খাতায় নোট করো এবং ভালো করে প্র্যাকটিস করো ধারা সম্পর্কে। আর একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আটকাবে না তোমরা যদি এই ক্লাসটা ভালো করে দেখে যেতে পারো। ওকে, অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে করো, বারবার বলছি মনোযোগ দিয়ে করো, এবং সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট আমি সামনে আরো নিয়ে আসতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। একাডেমিক পাঠশালাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের পাশে থাকবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।